একটা সময় তো বাংলাদেশ আর আমাদের কলকাতা একসাথে ছিল, তাহলে আলাদা হলো কেন? আর বাংলাদেশ আর কলকাতা যদি একসাথে থাকতো তাহলে কেমন হতো? আমাদের ভারতের, বিশেষ করে কলকাতার যারা বয়স্ক মানুষ রয়েছেন, এখনো যদি তাদেরকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশ সম্পর্কে কিছু বলুন, তখন তারা বলে যে কি বলবো, বাংলাদেশ তো আমাদেরই দেশ, মানে আমারই দেশ। আবার আমি প্রায় অনেক ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে দেখেছি বাংলাদেশেরও অনেক মানুষ, বিশেষ করে বয়স্ক মানুষ অনেকে রয়েছে যারা বলে কলকাতা তো এটা অন্য কোনো দেশ নয়, এটা আমার দেশ, আমাদেরই দেশ। হ্যাঁ, এরকমটা বলে থাকি। তো যাই হোক ভিউয়ার্স, মূল বিষয়ে আসি। আজকে আমি দেশ বিদেশ ভিডি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আসলে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ যদি আমি আপনাকে মেপে দেখাতে পারতাম তাহলেও হয়তো হতো, কিন্তু এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি যদি মেপে আপনাকে দেখাতে যাই তাহলে এর মাপ শেষ হবে না। আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা হচ্ছে কলকাতা এবং বাংলাদেশকে নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, একটা বিষয় আমি প্রায় সময় ভাবি, দেখুন বাংলাদেশের মধ্যে যত মানুষ রয়েছে তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে, কিন্তু অন্যদিকে ভারতের মধ্যে বাংলা ভাষার মানুষ রয়েছে, হিন্দি ভাষার মানুষ রয়েছে, তারপর তামিল ভাষার মানুষ রয়েছে, পাঞ্জাবি ভাষার মানুষ রয়েছে, মানে মানুষের বিভিন্ন ধরনের ভাষা। আসলে এই বিষয়টা মাঝে মধ্যে অনেকটাই ডিফারেন্ট লাগে। দেখুন, আমেরিকার মানুষ ইংলিশ ভাষায় কথা বলে, অন্যদিকে চায়নার মানুষ চাইনিজ ভাষায় কথা বলে, মিয়ানমারের মানুষ বার্মিজ ভাষায় কথা বলে, তারপরে পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা বলে, বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে, কিন্তু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, হ্যাঁ আমাদের ভারতের মধ্যে বিভিন্ন ধরনের ভাষা। তো যাই হোক, আমি মূল বিষয়ে আসছি। দেখুন, বাংলাদেশের সঙ্গে কিন্তু কলকাতা, ঠিক আছে? তো বাংলাদেশ এবং কলকাতা আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভাবতে যান তাহলে আপনিও বিষয়টা কিছুটা বুঝতে পারবেন যে একটা সময় বাংলাদেশ আর কলকাতা আলাদা ছিল না। হ্যাঁ, কলকাতা বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল বা যুক্ত হওয়ার কথা ছিল। আসলে কি তাই? তাহলে কেন বিভাজন ঘটলো, কি হয়েছিল, মূল বিষয়টা আজকে আমরা ইন ডিটেলস ভিউয়ার্স জানবো। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে বাংলাদেশ এবং কলকাতা এই যে আলাদা হয়ে গেল, এর পিছনে আসল রহস্যটা ইন ডিটেলস জানতে পারবে। তাহলে চলুন ভিউয়ার্স, আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। ভারতের পূর্বাঞ্চলের প্রাচীন একটি শহর কলকাতা। ব্রিটিশ শাসনামলে কলকাতা ছিল বর্তমান স্বাধীন ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের রাজধানী। কলকাতা শহরটি থেকেই ব্রিটিশরা ঢাকা থেকে দিল্লি পর্যন্ত শাসন করত। তাই কলকাতা শহরটির গুরুত্ব কতটুকু তা আর বলার অপেক্ষা রাখে না। ব্রিটিশ শাসনামলে কলকাতা ছিল পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী একটি শহর। বর্তমানেও এই শহরটি ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্রবিন্দু। আধুনিক ভারতের অগ্রযাত্রা শুরু হয় মূলত কলকাতা নগরীকে কেন্দ্র করেই। কিন্তু আপনি কি জানেন, কলকাতা একসময় অখণ্ড বাংলার অংশ ছিল। 1947 সালের 20 জুন পর্যন্ত বাংলার নেতারা মোটামুটি নিশ্চিতই ছিল কলকাতা বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানের অংশ হবে। কিন্তু শুধুমাত্র জিন্নার একটি ভুলের কারণে কলকাতা শহরটিকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে হারাতে হয়। কিন্তু কি ছিল সেই ভুল? ঠিক কী কারণে কলকাতাকে বাংলাদেশ থেকে আলাদা করা হয়? এ সকল কিছু নিয়েই থাকছে দেশ বিদেশ বিডির আজকের আয়োজন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভারতবর্ষের স্বাধীনতার আগে কলকাতা ছিল ভারতের সবচেয়ে ধনী ও জনবহুল শহর। একসময় লন্ডনের পর সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাজধানী ছিল কলকাতা। ব্রিটিশরা কলকাতা শহরটিকে বেশ যত্ন সহকারে গড়ে তুলেছিল। কলকাতা ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী হওয়ার সুবাদে ইংরেজ সরকার কলকাতা শহরে অসংখ্য বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, শিল্প কারখানা, উন্নত সড়ক অবকাঠামো
রেলওয়ে, জিওলজিক্যাল সোসাইটি, মিউজিয়াম সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন। কিন্তু স্থাপনাগুলো গড়ে তোলার হ্যাঁ ভিউয়ার্স, এটা কিন্তু একদমই খাঁটি কথা, সত্যি কথা, যেটা না মানার কোনো প্রশ্নই আসে না। সেটা হচ্ছে এই ইংরেজদের কারণে কিন্তু কলকাতার মধ্যে অনেক কিছু তৈরি হয়েছে। হ্যাঁ, কলকাতার মধ্যে এখনো পর্যন্ত এমনও কিছু ঐতিহ্যবাহী স্থান রয়েছে, ব্রিজ রয়েছে, জায়গা রয়েছে যেগুলো ইংরেজদের হাতেই তৈরি করা। আসলে ইংরেজরা খুবই ইন্টেলিজেন্ট ছিল, তাই তারা বিভিন্ন দেশকে খুব সহজেই শাসন করতে পেরেছে। আর তারা কলকাতাকে খুব ভালোভাবে ব্যবহার করেছে, আর কলকাতার মধ্যে অনেক কিছুই তারা করেছে। তো যাই হোক ভিউয়ার্স, তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। পেছনে যে অর্থ ব্যয় হয়েছিল তা মূলত এসেছিল পূর্ব বাংলার কৃষকদের রক্ত ঘামে উপার্জিত ট্যাক্সের টাকা থেকে। এজন্য ব্রিটিশরা ভারত ভাগের সময় কলকাতা শহরের সবচেয়ে বড় দাবিদার ছিল বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তান। ব্রিটিশ শাসনামলে কলকাতার মোট বাজেটের ৭৫% যোগান দিত পূর্ব বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণ। তখনকার পূর্ব বাংলা তথা বর্তমান বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল এবং কৃষিজ উৎপাদনে বিশেষ করে পাট, ধান, গুড় ইত্যাদি থেকে বিপুল রাজস্ব আদায় হতো, যা ব্রিটিশ সাম্রাজ্যের কোষাগারকে ভর্তি করত। কিন্তু পূর্ব বাংলা থেকে এই রাজস্ব আয়ের একটি বড় অংশ ব্যয় করা হতো পশ্চিমবঙ্গ তথা কলকাতা কেন্দ্রিক প্রশাসন, শিল্প ও অবকাঠামো উন্নয়নে, যার ফলে পূর্ব বাংলা অর্থনৈতিকভাবে শোষিত হলেও কিন্তু তার পূর্ণ সুবিধা ভোগ করত কলকাতার হিন্দু জমিদাররা। আসলে বিষয়টা যদি আমি একজন এখন ভারতীয় হয়ে বলি, তাহলে এই বিষয়টা হ্যাঁ খুবই ভালো হয়েছে, কলকাতা উন্নত হয়েছে, কলকাতাতে এখন ভারতে হয়ে গেছে। দেখুন, যদি মানবিক দৃষ্টি থেকে আমি বিষয়টাকে বিচার করতে যাই তাহলে খুবই অন্যায় হয়েছে। বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলা হতো আর কি। হ্যাঁ, এই বাংলাদেশ থেকে রাজস্ব আসতো, বাংলাদেশের যে মানুষরা ছিল তারা কষ্ট করে তাদের ঘাম জুড়িয়ে তারা চাষাবাদ করত, আর সেখানকার রাজস্ব আসতো হচ্ছে ইংরেজদের কাছে। আর সেই রাজস্বের কিছু অংশ, কিছু না অনেকটা অংশই এই কলকাতার পেছনে ব্যয় করা হতো, এবং কলকাতার যে হিন্দু জমিদাররা ছিল ওনারা এটার সুবিধা ভোগ করত। আশা করি বুঝতে পেরেছে। তো আমি স্যালুট জানাচ্ছি সে মানুষদেরকে যারা কষ্ট করেছে, যাদের অর্থের বিনিময়ে কলকাতা উন্নত হয়েছে। এখন কিছু করার নেই, মানে কিছু বলারও নেই সত্যি বলতে, বাট তারা যে কষ্ট করেছে তাদের কষ্টটা কিন্তু বৃথা নয়। হ্যাঁ, তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি যাদের কষ্টের বদৌলতে কলকাতা পরিবর্তন হচ্ছিল। তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি। ১৯৪৭ সালে ব্রিটিশরা দেশভাগের সময় ভারতকে সর্বমোট ৩টি ভাগে বিভক্ত করতে চেয়েছিলেন। এর মধ্যে একটি হচ্ছে ভারত, দ্বিতীয়টি হচ্ছে পাকিস্তান এবং তৃতীয়টি বাঙালি অধ্যুষিত কলকাতা, ত্রিপুরা, আসাম নিয়ে একটি বৃহত্তম বাংলা রাষ্ট্র গঠন। সে সময় বৃহত্তর বাংলা অঞ্চল নিয়ে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন পশ্চিমবঙ্গের শরৎচন্দ্র বসু ও পূর্ববঙ্গের সোহরাওয়ার্দী। কিন্তু হোসেন শহীদ, সোহরাওয়ার্দী ও বসুর এই অখণ্ড বাংলার প্রস্তাবকে ভণ্ডুল করে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালায় সর্দার বল্লভভাই প্যাটেল ও মুসলিম লীগের কিছু কেন্দ্রীয় নেতা। কলকাতা বাংলাদেশের হাতছাড়া হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল মুহাম্মদ আলী জিন্নাহর তীক্ষ্ণ কূটকৌশল আর দূরদর্শী চিন্তা। কারণ ভারত ভাগের সময়কালে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল মাত্র ৩,৩০,০০,০০০। অপরদিকে পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গের সম্মিলিত মোট জনসংখ্যা ছিল ৮,৪৫,০০,০০০, যেটি পশ্চিম পাকিস্তানের মোট জনসংখ্যার তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি। তৎকালীন পাকিস্তানের নেতা জিন্নাহ সাহেব ছিলেন খুবই দূরদর্শী সম্পন্ন একজন ব্যক্তিত্ব। তিনি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনসংখ্যার এই বিশাল তারতম্য বুঝতে পারেন। জিন্নাহ সাহেব তখনই অনুধাবন করতে পেরেছিলেন কলকাতা যদি পূর্ব পাকিস্তানের অংশ হয় তাহলে পশ্চিম পাকিস্তানিরা কখনোই পাকিস্তানের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না। কারণ পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি হওয়ার কারণে পাকিস্তানে যদি কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে বাঙালিরা বরাবরই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী হবে। তাছাড়া কলকাতা পাকিস্তানের অংশ হলে
অবধারিতভাবেই পাকিস্তানের রাজধানী হতো কলকাতা। কারণ তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত কোনো শহর ছিল না। সে সময়কার লাহোর, করাচির মতো ছোট ছোট শহরগুলো কলকাতা শহরের মতো এত প্রসিদ্ধ ছিল না। কিন্তু কলকাতাতে পূর্ব থেকেই ব্রিটিশদের রেখে যাওয়া প্রশাসনিক অবকাঠামো ছিল। এজন্য স্বাভাবিকভাবেই নতুন পাকিস্তান রাষ্ট্র গঠন হলে সেটির রাজধানী হতো কলকাতা। আর কলকাতা পাকিস্তানের রাজধানী হলে সেটি নিশ্চিতভাবেই সেখানে বাঙালিদের দাপট তৈরি হবে, যেটা পশ্চিম পাকিস্তানি নেতাদের কর্তৃত্বকে দুর্বল করে দিত। এজন্য জিন্নাহ সাহেব কংগ্রেসে নেতা জওহরলাল নেহরু ও সর্দার প্যাটেলের সঙ্গে দেখা করে কলকাতার বিনিময়ে পাঞ্জাব প্রদেশকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করেন। ভারতীয় কংগ্রেসের নেতারা জিন্নাহর এই প্রস্তাবে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। কারণ ভারতবর্ষে ব্রিটিশদের ফেলে যাওয়া আধুনিক অবকাঠামো, বিশ্ববিদ্যালয়, গবেষণাগার, রাস্তাঘাট সবকিছু ছিল কলকাতাতে। জিন্নাহর কাছ থেকে এই লোভনীয় প্রস্তাব পাওয়ার পর সেটি লুফে নিতে কংগ্রেস নেতারা বিন্দুমাত্র দ্বিধা করেনি। কংগ্রেস নেতারা পশ্চিম পাঞ্জাবের একটি বিশাল ভূখণ্ড পশ্চিম পাকিস্তানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কলকাতা শহরটিকে বাংলার ভূখণ্ড থেকে চিরদিনের জন্য ছিনিয়ে নেয়। মোহাম্মদ আলী জিন্নাহর এই সিদ্ধান্তে পশ্চিম পাকিস্তান সাময়িকভাবে লাভবান হলেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। কারণ কলকাতা, আসাম, ত্রিপুরা নিয়ে যদি অখণ্ড বাংলাদেশ গঠন হতো তাহলে সেখানে বাঙালি মুসলমানরাই আধিপত্য বিস্তার করতেন। কারণ তখন অখণ্ড বাংলার ৬২% মানুষ হতো মুসলমান এবং মুসলিমরাই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিও নির্বাচিত হতেন। যদিও সে সময় পূর্ব বাংলার কিছু নেতা কলকাতার বিনিময়ে পশ্চিম পাকিস্তানের ভূমি বাড়ানোর প্রস্তাবনার প্রতিবাদ জানায়। তৎকালীন পূর্ব বাংলার নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা একে ফজলুল হক কলকাতাকে পূর্ব পাকিস্তানের অংশ থেকে আলাদা করার ঘোর বিরোধিতা করেন। এ বিষয়ে মাওলানা ভাসানী এক জনসভায় বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার, এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। কলকাতা যদি ভাসানী সাহেবের এই যে বক্তৃতাটা ছিল, এর আসল স্টোরিটা আজকে জানতে পারলাম দেশ বিদেশ বিডি ইউটিউব চ্যানেলের বদৌলতে। তো স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি দেশ বিদেশ বিডি ইউটিউব চ্যানেলকে। একটা বিষয় আমার কাছে খুবই অবাক লাগছে, জিন্নাহ সাহেব, ও মাই গড, কতটা যে কুটনীতিবাজ লোকটা ছিল তা আর বলার ভাষা রাখছি না। জিন্নাহ সাহেবের যেই চালটা ছিল সেটা একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যদি বাংলাদেশ তারপরে কলকাতা একসঙ্গে থাকে, এই দুই জায়গার মানুষ তো বাংলা ভাষার একসঙ্গেই, তো এই মানুষগুলো যদি একসঙ্গে থাকে তাহলে জিন্নাহ সাহেবের ক্ষমতা আর এখানে টিকবে না। যার ফলে টেকনিক করে তিনি চালটা চেলে দিয়েছেন এবং যার ফলে বাংলাদেশ এবং কলকাতার মধ্যে চিরদিনের জন্য একটা ফারাক হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। বাংলাদেশের অংশ হতো তাহলে বাংলাদেশ হতো বিশ্বের তৃতীয় বৃহত্তম জনবহুল দেশ। চীন এবং ভারতের পরের স্থানে থাকত বাংলাদেশের জনসংখ্যা। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সম্মিলিত জনসংখ্যা দাঁড়াতো প্রায় ৩৩ কোটি। তাছাড়া কলকাতা বাংলাদেশের অংশ হলে বাংলাদেশের আয়তনও বেড়ে যেত কয়েক গুণ। বাংলাদেশ পেয়ে যেত তার নিজস্ব বিশাল ভূখণ্ড। এতে করে বঙ্গোপসাগরের ওপর বিশাল কর্তৃত্ব চলে আসত কেবল বাংলাদেশের হাতে। অন্যদিকে যদি আসাম ও ত্রিপুরা বাংলাদেশের সঙ্গে যুক্ত হতো তবে বাংলাদেশ হতো এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। বর্তমানে বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। অপরদিকে কলকাতা বা পশ্চিমবঙ্গের আয়তন ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার। কলকাতা যদি বাংলাদেশের অংশ হতো তখন অখণ্ড বাংলাদেশের আয়তন গিয়ে দাঁড়াতো ২,৩৬,৩২২ বর্গ কিলোমিটার। বাংলাদেশ হতো পুরো বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ। কলকাতা বাংলাদেশের অংশ থাকলে বাংলাদেশ নিজস্ব বিপুল ভূখণ্ড পেয়ে যেত। এতে করে বঙ্গোপসাগরের উপর বিশাল কর্তৃত্ব চলে আসতো কেবল বাংলাদেশের হাতে। বিশ্বের কোনো দেশ বাংলাদেশের সামনে মাথা তুলে দাঁড়ানোর সাহসও পেত না। ভারত ভাগের পর কলকাতা যতটা পিছিয়েছে ততটাই এগিয়েছে বাংলাদেশ। ব্রিটিশ আমলে ভারতের সবচেয়ে ধনী শহর ছিল কলকাতা।
কিন্তু ভারতের স্বাধীনতার পর কলকাতা তার সেই মুকুট হারিয়েছে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মাথাপিছু আয় মাত্র $1,168, যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় $2,824। ভূরাজনৈতিক বাস্তবতায় দুই বাংলা আর কখনো এক হওয়া সম্ভব না হলেও দুই বাংলার মানুষের মধ্যে সুসম্পর্ক থাকুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন। ফি আমানিল্লাহ। ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু ইন ডিটেলসে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন এবং দেখতে পেরেছেন। দেখুন, সম্পূর্ণ ইতিহাসটা জানার পরে আসলে আমি খুবই অবাক হয়ে গেলাম। সম্পূর্ণ ঘটনাটা খুবই হৃদয় বিদারক ছিল। তো যাই হোক ভিউয়ার্স, আজকের এই ইতিহাসটা জানার পরে আমি কিন্তু আমার একটা উত্তর পেয়ে গিয়েছি। এই যে দুই বাংলার মানুষরাই বলে না, এটা তো আমার, এইটা তো আমার দেশ, কলকাতা তো আমার দেশ, বাংলাদেশ তো আমার। এই যে দুই বাংলার মানুষরা যে তাদের নিজস্ব যে একটা ইচ্ছা বা তাদের নিজস্ব যে একটা জেদ দেখিয়ে বলে এটা আমার, এটা আমার, আসলে এই আমার আমার বলাটা কিন্তু এমনিতে আসেনি। তাদের রক্ত এক ছিল একটা সময়, তারা একসঙ্গে ছিলেন, তাদের সবকিছুই এক, শুধু মাঝখান দিয়ে একটা বর্ডার। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। তো কেমন লেগেছে আজকের সম্পূর্ণ ভিডিওটা, সম্পূর্ণ ইতিহাসটা, সম্পূর্ণ ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আজকের সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, দেশ বিদেশ পিড়ি ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও জানার জন্য, দেখার জন্য। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি রুবেদ ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছিলেন পোলাইট রিয়েক্টস ইউটিউব চ্যানেল। তাহলে ভিউয়ার্স, বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন। টাটা, বাই বাই।